নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ও স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সৌরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। গত পর্বে আমরা স্বামী শারদেশানন্দের স্মৃতিচারণ মাতৃ সমীপে থেকে পাঠ করেছিলাম। যেখানে শেষ করেছি তার পরবর্তী অংশ থেকে আজকে পাঠ করব। মায়ের করতল ছিল রক্তাভ, অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো একরাশ চুল, সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ। সামনের দিকটা অল্প কোঁকড়ানো। সুগঠিত মুখে দীর্ঘ নাসা, অপূর্ব সুন্দর। দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ, দেখলেই চিত্ত শান্ত হয়। শ্যাম গৌর রং প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল। চেহারা ছিল লম্বা, হাত পাও অপেক্ষাকৃত লম্বা। একটু বাঁদিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাত ধরেছিল। সন্ন্যাসী ও গৃহী সকল সন্তানের উপরই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা। গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন, কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে। মায়ের সহানুভূতি ও সমবেদনা তাদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘব করত ও আনন্দ উৎসাহ বৃদ্ধি করত। মা অনেকেরই বাড়িঘর, পরিবার পরিজন, চাকরি রোজগার, সাংসারিক অবস্থার খোঁজ নিতেন। তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মা তা মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন ও উপদেশ দিতেন। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের, ভেবে অবাক হয়ে যায়। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাঁধুনি মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে, কতটা খাবে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলে মেয়ের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয়। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন, রাস্তার দিকে চেয়ে থাকতেন, এগিয়ে গিয়ে দাঁড়াতেন। বাছা এত বেলা পর্যন্ত খায়নি, খিদে কষ্ট পাচ্ছে। উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার, ছেলেদের না খাইয়ে মা খাবেন না। আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন? সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন, আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময়। মা পাড়াগাঁয়ের মেয়ে, দেরিতে খাওয়া অভ্যাস, সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো। মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন।
গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে। ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হল না। একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে ভক্তগণের ইচ্ছা হল মা প্রথমে খাবেন, সন্তানেরা পরে প্রসাদ পাবে। একজনের উৎসাহ বেশি, অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা জানালো। মা আজ আর কোনো আপত্তি করলেন না, নীরবে সায় দিলেন। ঠাকুরের ভোগের পর থালায় সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন, এটা ওটা একটু আধটু মুখে দিলেন। তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে চেয়ে অতি কাতরভাবে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো। এই বলে হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন। সব ব্যবস্থাই ঠিক ছিল। মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসল। মায়ের প্রাণ ঠান্ডা হলো। যে আহাম্মক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিল এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল, এতক্ষণে তার হুঁশ হলো, তাই তো কি কাজ করলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করলাম। প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই তো ভালো হতো, তিনি নিশ্চিন্ত হয়ে স্বস্তিতে খেতে পারতেন। হায়, ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কি করে বুঝব? তাকে ঠাকুর দেবতা সাজিয়ে পূজা ভোগরাগের ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপ্সার রসাস্বাদন করি, কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় মানুষ শরীর ধারণ করেছেন, আমাদের মা হয়ে এসেছেন তাঁর স্নেহামৃত পান করাবার জন্য। এ কথা আমরা বিশ্বাস করতে ও বুঝতে পারলাম কই? সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। ছেলেদের শুকনো মুখ, দিন বেশ ক্ষীণ শরীর মা দেখতে পারতেন না। তাই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা, কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। আহারের পরে সকলেই পান খাবে, তাই মা নিজেই পান সেজে রাখতেন। আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি পেত। ছেলেরা মুখ ভরে পান চিবাচ্ছে দেখলে মা ভারী খুশি। ছেলেদের সাদা থান ধুতি পরা মায়ের মোটেই পছন্দ ছিল না। ভক্তেরা তাকে অনেক সরু পাড়ওয়ালা কাপড় দিতেন, তার নিজের ছিল সামান্যই প্রয়োজন। সেই সব কাপড় অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের। ছেলেদের মধ্যে কেউ কেউ শৌখিন, মা জানতেন, তাকে মিহি সুন্দর পাড় কাপড় দিতেন। যে মোটা ভালোবাসে তাকে তাই দিতেন। কারো কারো কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায়, মা তাকে বেশি কাপড় দিতেন। খাওয়া, জল খাওয়া সব ব্যাপারে যে যেমন চাইতো, যার পেটে যেরূপ সহ্য হতো, মা তাকে ঠিক সেই রকমই দিতেন। উদ্বোধনের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতির, কিন্তু সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সমান অধিকারী। তাদের সকলেরই খাওয়া পরা সুখ সুবিধার জন্য মা বিশেষভাবে ভাবতেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে। উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন। স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন, রাজা মহারাজের মানে স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য 10,000 জপ করবে, সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে।
মা রাক্ষসী খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরকম বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথাসময়ে খেতে আসতে লাগলেন। এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি। পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন। জয় ঠাকুর, জয় মা।